যারা ওই ব্যাপে যুক্ত হয়েছে একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত আলোক বিজ্ঞানের পঞ্চম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল ভৌত আলোক বিজ্ঞানের পঞ্চম ক্লাস নিয়ে। আমরা ব্যতিচার পড়তেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা উজ্জ্বল ডোরার ইন্টেন্সিটি, অন্ধকার ডোরার ইন্টেন্সিটি হিসাব করছিলাম, এবং ইন্টেন্সিটি হিসাব করার পরে আমরা উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার জন্য, ডোরা বর্ণালীর জন্য আমরা ইন্টেন্সিটির গ্রাফটা অঙ্কন করছিলাম। তো এটাই ছিল আমাদের লাস্ট ক্লাসের পড়া, এবং ম্যাথ করার জন্য অনেকগুলো সূত্র লিখে দেওয়া হয়েছিল। তো ম্যাথ করার জন্য লাস্টে কিছু সর্বজন স্বীকৃত সূত্র, সর্বজনীন সূত্র লিখে দেওয়া হয়েছিল, যে সূত্রগুলো আমরা সবসময় খাতায় দিতে পারি। বিশেষ করে দুইটা আলাদা আলাদা বিস্তারের, ধরো A1 বিস্তার, A2 বিস্তার, এরকম দুইটা আলাদা আলাদা বিস্তারের তরঙ্গের উপরিপাতনে লব্ধি বিস্তার কত হবে, এবং তাদের উপরিপাতনে লব্ধি তীব্রতা কত হবে। তো সেই জিনিসটা আমরা একটু বের করতে চাই। আলাদা আলাদা বিস্তার, সেম বিস্তার না। তো এইটা আমরা আজকের ক্লাসে একটু হিসাব নিকাশ করব। দাদা আর কয় ক্লাস লাগবে? লাগবে আর 4টার মতো লাগবে। আজকে দিয়ে হয়তো আর 4টার মতো লাগবে। তো আজকে আমাদের ব্যতিচারের, বলতে পারো ব্যতিচারের লাস্ট ক্লাস। আজকে আমরা ম্যাথ প্রবলেম, ব্যতিচার রিলেটেড যত ধরনের ম্যাথ প্রবলেম আছে আমরা সলভ করব, এবং ব্যতিচারের একটু ছোট্ট একটু থিওরি বাকি আছে, তো এইটুকু আমরা দেখব। তো চলো শুরু করি। তাহলে সবাই একটু হেডিংটা লিখে ফেলো, সবাই একটু হেডিংটা লিখে ফেলো যে তরঙ্গের উপরিপাতনে, তরঙ্গের উপরিপাতনে লব্ধি বিস্তার ও তীব্রতা, লব্ধি বিস্তার ও তীব্রতা। ওকে, মনে করো তরঙ্গ স্থিত একটা কণা হচ্ছে, এটা ধরো পানিতে একটা সোলার বল ভাসানো হয়েছে। এবার এই পাশে মনে করো অসিলেশন তৈরি করা হচ্ছে। তো এই পাশে অসিলেশন তৈরি করলে এইভাবে একটা তরঙ্গ এসে, অর্থাৎ ঢেউ এসে এর উপর আছড়ে পড়বে। এটার বিস্তার হচ্ছে A1। ঠিক একই সাথে এই দিক থেকে আবার ঢেউ তৈরি করা হচ্ছে। তো এদিক থেকে যে ঢেউটা তৈরি করা হচ্ছে সেই ঢেউ এসে আবার এর উপর আছড়ে পড়বে। তাহলে এর জন্য বিস্তার হচ্ছে A2। তাহলে এখন এই যে কণাটা আছে, সেই কণাটা তাহলে কত বিস্তারে স্পন্দিত হতে থাকবে, এটাই আমরা বের করতে চাই। কারণ তুমি বলতে পারো যে ভাই সমদশায় হলে লব্ধি বিস্তার হবে A1 প্লাস A2, আর নিচের দিকে হবে A1 মানে -A1 -A2। আর যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে বিয়োগফল হবে, অর্থাৎ A1 - A2। বিপরীত দশা মানে একটা উপরের দিকে, A1 উপরের দিকে, তো A2 নিচের দিকে, তাহলে তখন লব্ধি হবে A1 - A2। আর দুটো যদি একই দিকে হয়, ধরো এটা A1 এটা A2, দুটো একই দিকে, তাহলে তখন হবে A1 প্লাস A2। তো এই হচ্ছে আমাদের লব্ধি বিস্তার। ওকে, এখন কথা হচ্ছে ধরো সমদশায় বা বিপরীত দশায়, সমদশা মানে 0 ডিগ্রি বা 2n পাই, আর বিপরীত দশা মানে হচ্ছে বিজোড় পাই, 2n - 1 পাই, অর্থাৎ পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, এরকম। আচ্ছা, সমদশা 0, বিপরীত দশা পাই, তো এর মাঝামাঝি কোনো দশায় কি তারা মিলিত হতে পারে না? দশা পার্থক্যে মিলিত হতে পারে না? ধরো π/3, π/4, π/6 দশা পার্থক্যে যদি মিলিত হয়, দুইটা আলাদা আলাদা বিস্তার, একটা বিস্তার A1 একটা বিস্তার A2, তখন আমার লব্ধির বিস্তার কত হবে? লব্ধি, ওই কণাটার লব্ধি বিস্তারটা কত হবে, কণাটা কত বিস্তারে স্পন্দিত হবে। ঠিক আছে, ধরো আমি বললাম যে একটা বিস্তার হচ্ছে 4 একক, একটা বিস্তার হচ্ছে 3 একক। তো এই দুইটা কোনো কণার উপর ধরো π/3 দশা পার্থক্যে উপরিপাতিত হয়েছে, তাহলে তখন ওই কণাটার লব্ধি বিস্তার কত হবে, এইটা আমরা বের করতে চাই। এটা কিন্তু তুমি বলতে পারবা না যে ভাই A1 প্লাস A2 অথবা A1 মাইনাস A2, এটা বলতে পারবা না। A1 প্লাস A2 জাস্ট সমদশার জন্য, A1 মাইনাস A2 বিপরীত দশার জন্য, কিন্তু অন্যান্য দশার জন্য লব্ধি বিস্তারটা কত হবে সেইটা আমরা বের করতে চাই। একটা কথা আমি বলে দিচ্ছি যে দুইটার ফ্রিকোয়েন্সি সেম। এইটার এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি, এই তরঙ্গের ফ্রিকোয়েন্সি সেম। তো ফ্রিকোয়েন্সি সেম হলে ওমেগা সেম থাকবে, কারণ ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2πf। এই যে f, ফ্রিকোয়েন্সিটা সেম। ফ্রিকোয়েন্সি আলাদা হইলে কি হবে জানো? ফ্রিকোয়েন্সি আলাদা হইলে বিট হবে। ফ্রিকোয়েন্সি
আলাদা হইলে বিট হবে। তাহলে আসো এটার সরণ ধরো এটার y1, ঠিক আছে, এই যে কণাটা, এই কণাটা যখন এই তরঙ্গটা এক্সপেরিয়েন্স করছে তখন এই কণাটা ফিক্সড, এই যে কণাটা ফিক্সড। তাহলে কণার সরণের ইকুয়েশন লিখবো, কণার সরণের এসএইচএম ইকুয়েশন। তাহলে এই তরঙ্গের জন্য এই কণাটার বিস্তার a1, তাহলে a1 সাইন ফ্রিকোয়েন্সি f আর কৌণিক কম্পাঙ্ক ওমেগা, তাহলে সাইন ওমেগা টি প্লাস আদি দশা কোণ ডেল1। এটার জন্য এই তরঙ্গটার জন্য y2 ইকুয়াল টু a2 সাইন ওমেগা টি প্লাস ডেল2, ঠিক আছে, ওমেগা টি প্লাস ডেল2, ফ্রিকোয়েন্সি সেম ওমেগা, এটারও ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক যা, এটারও ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক তাই। কথা বুঝছো? তাহলে আলাদা বিস্তার a1 বিস্তার a2, আলাদা দশা ডেল1 দশা ডেল2, এটা হচ্ছে আলাদা। ওকে, এবার এদের উপরিপাতনে, তাহলে এরা এবার উপরিপাতন হোক, y ইকুয়াল টু y1 প্লাস y2, তাহলে y ইকুয়াল টু a1 সাইন ওমেগা টি প্লাস ডেল1, a2 সাইন ওমেগা টি প্লাস ডেল2। এবার সিম্পলিফাই করব, দেখো সাইন a প্লাস বি, তো সাইন a প্লাস বি এর সূত্র ভাঙো, a1 সাইন a প্লাস বি এর সূত্র সাইন ওমেগা টি cos ডেল1, সাইন a প্লাস বি এর সূত্র সাইন a cos b প্লাস cos a সাইন b, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল সাইন ওমেগা টি cos ডেল1 প্লাস a1 এবার cos ওমেগা টি সাইন ডেল1, বোঝা গেছে? এইবার আসো a2 আবারও সাইন a প্লাস বি, তাহলে সাইন ওমেগা টি cos ডেল2 প্লাস a2 cos ওমেগা টি সাইন ডেল2। তাহলে দেখো এটা সাইন ওমেগা টি, এই যে এটা সাইন ওমেগা টি, তাহলে সাইন ওমেগা টি কমন নিয়ে নাও, a1 cos ডেল1, a2 দেখো a2 cos ডেল2 প্লাস cos ওমেগা টি, তাহলে cos ওমেগা টি a1 সাইন ডেল1 প্লাস a2 সাইন ডেল2। ওকে, a2 সাইন ডেল2, a1 cos ডেল1, a2 cos ডেল2। ওকে, এবার দেখো a1 সাইন ডেল1, a2 সাইন ডেল2। এবার খুব ভালো করে বুঝো, এই অংশটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক অংশ, ঠিক একইভাবে এই অংশটাও একটা কনস্ট্যান্ট পার্ট বা ধ্রুবক অংশ। কেমনে, কিভাবে ধ্রুবক অংশ? দেখো a1 ডেল1 a2 ডেল2, a1 ডেল1 a2 ডেল2 ফিক্সড, এখানে কোনো চলক রাশি নাই। চলক রাশি কে? চলক রাশি ওমেগা টি সাইন ওমেগা টি, এইটা চলক, টি চেঞ্জ হবে। cos ওমেগা টি, এই যে এটা চলক, বাট আমার তো বলে দিছে এর বিস্তার a1 আদি দশা ডেল1, এর বিস্তার a2 আদি দশা ডেল2, তাহলে a1 ডেল1 a2 ডেল2 গিভেন। তাহলে এই যে এই পার্টটা আর এই যে এই পার্ট, এটা কনস্ট্যান্ট দুইটা পার্ট। তাহলে দেখো সাইন ওমেগা টি, এই যে এটা মানে a cos phi প্লাস cos ওমেগা টি, এইটাকে আমি ধরলাম a sin phi, এটা আমি ধরছি যেহেতু এটা একটা কনস্ট্যান্ট পার্ট, এটাকে আমি ধরলাম a cos phi, এটা একটা কনস্ট্যান্ট পার্ট, ধরলাম a sin phi, ঠিক আছে। তাহলে এটাকে এটা ধরছি আর এটাকে এটা ধরছি। তাহলে এখন একটু বোর্ডে দেখো, এটাকে কমন নিয়ে যাই, নিলাম sin ওমেগা টি cos phi প্লাস cos ওমেগা টি sin phi, sin ওমেগা টি cos phi cos ওমেগা টি sin phi, তাহলে a sin ওমেগা টি প্লাস phi, a sin ওমেগা টি প্লাস phi, কথা বুঝছো? তাহলে এইটা হচ্ছে সরণ y, ঠিক আছে, এটা হচ্ছে সরণ y। তাহলে এই যে আমি সমীকরণ পেয়ে গেলাম,
তাহলে ওই কণাটার লব্ধি যে এসএইচএম ইকুয়েশন হবে সেটা হচ্ছে এটা। ওই কণাটা তাহলে কত বিস্তারে স্পন্দিত হবে? এই বিস্তার। ওই কণাটার আদি দশা কত হবে? ফাই। ঠিক আছে, লব্ধি আদি দশা হবে কত? ফাই। আর যে কোনো মুহূর্তের দশা কিন্তু ওমেগা টি প্লাস ফাই, যে কোনো মুহূর্তের দশা। আদি দশাটা ফাই। টি জিরো হলে দেখো তো, টি জিরো হলে এই পার্টটুকু কত হয়? ফাই। তাহলে টি জিরো মানেই তো আদি দশা, তো টি জিরো হলে আদি দশা ফাই। আর যে কোনো মুহূর্তের দশা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। কি কথা বুঝছো? ওকে, তাহলে এই হচ্ছে হিসাব নিকাশ। এখন কথা হচ্ছে, আমার কোশ্চেনে দেওয়া থাকবে A1 ডেল 1 A2 ডেল 2, আমার বের করতে হবে লব্ধি বিস্তার এ। আমি ইকুয়েশনটা ফর্ম করছি ইকুয়েশনটা, কিন্তু আমরা এখন লব্ধি বিস্তার এটা বের করতে চাই। সেটা আমরা কিভাবে বের করতে পারি? খুবই সহজ। লম্বাংশ উপপাদ্য পড়ছিলাম না ভেক্টরে, মনে আছে? ওরকম এটা সমান সমান a cos ফাই ধরছি, এটা সমান সমান a sin ফাই ধরছি, লিখে ফেললেই কাজ শেষ। তাহলে চলো দেখো, a cos ফাই কি ধরছিলাম? a cos ফাই এটা ইকুয়াল টু a1 cos ডেল 1 a2 cos ডেল 2, সমীকরণ 1। এবার a sin ফাই a1 sin ডেল 1 a2 sin ডেল 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার একের বর্গ 2 এর বর্গ 1 এর বর্গ 2 এর বর্গ, 1 আর 2 বর্গ করে যোগ করে দিব। তাহলে a স্কয়ার cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। ঠিক আছে, এই যে cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই, এই পাশে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a1 স্কয়ার cos স্কয়ার ডেল 1 প্লাস 2 a1 a2 cos ডেল 1 cos ডেল 2 প্লাস এটার স্কয়ার। তাহলে a2 স্কয়ার cos স্কয়ার ডেল 2 প্লাস আবারও a প্লাস b হোল স্কয়ার। তাহলে a1 স্কয়ার sin স্কয়ার ডেল 1 প্লাস 2 a1 a2 sin ডেল 1 sin ডেল 2 sin ডেল 1 sin ডেল 2 প্লাস a2 স্কয়ার sin স্কয়ার ডেল 2। ওকে, তাহলে কি থাকে? এটা থাকে a স্কয়ার, এইটা আর এইটা যোগ করো, যোগ করলে a1 স্কয়ার, তারপরে এইটা আর এইটা যোগ করো, যোগ করলে a2 স্কয়ার প্লাস 2 a1 a2 2 a1 a2 cos ডেল 1 cos ডেল 2 প্লাস sin ডেল 1 sin ডেল 2। এই বলো, cos ডেল 1 cos ডেল 2 প্লাস sin ডেল 1 sin ডেল 2, এটা কার সূত্র? বলো এটা কার সূত্র? এটা হচ্ছে cos a মাইনাস b এর সূত্র, তাই না? তাহলে cos a মাইনাস b, তাহলে cos ডেল 1 মাইনাস ডেল 2, তাহলে a স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার a2 স্কয়ার, দেখো একেবারে ভেক্টরের লব্ধি সূত্রের মতো, 2 a1 a2 cos ডেল 1 মাইনাস ডেল 2। দেখো ডেল 1 মাইনাস ডেল 2 হচ্ছে দশা পার্থক্য। কেমনে? এই যে এটার দশা ওমেগা টি প্লাস ডেল 1, এটার দশা ওমেগা টি প্লাস ডেল 2, তাহলে দশা পার্থক্য দেখো তো, ডেল ডেল দশা পার্থক্য ওমেগা টি প্লাস ডেল 1 মাইনাস ওমেগা টি মাইনাস মাইনাস ডেল 2, তাহলে এইটা আর এটা কাটাকাটি, তাহলে ডেল 1 মাইনাস ডেল 2, ডেল 1 মাইনাস ডেল 2। তাহলে এই যে ডেল 1 মাইনাস ডেল 2 এটা হচ্ছে দশা পার্থক্য। তাহলে অতএব a ইকুয়াল টু রুট ওভার a1 স্কয়ার a2 স্কয়ার 2 a1 a2 cos ডেল ডেল cos ডেল ডেল। ঠিক আছে, এই তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি বিস্তারের সূত্র, একেবারে ভেক্টরের লব্ধি সূত্রের মতো।
ভেক্টর লব্ধি r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা, ঠিক তেমনি রুট ওভার a1 স্কয়ার a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos ডেল ডেল, দশা পার্থক্য, দুইটা তরঙ্গের দশা পার্থক্য বসাই দিবা, কাজ শেষ। এবার যদি চাই আমরা ফাই বের করতে, আদি দশা কোণ ফাই, তাহলে কিভাবে বের করব? ফাই বের করব। দেখো এই দুইটা সমীকরণ দিয়ে কেউ যদি তোমারে বলে এ বের করো আর ফাই বের করো, বর্গ করে যোগ করে দিলে এ, ভাগ করে দিলে 2 কে 1 দিয়ে ভাগ করে দিলে এ কাটাকাটি sin বাই cos tan। তাহলে এবার 2 কে 1 দিয়ে ভাগ করো, 2 ভাগ 1, 2 ভাগ 1, তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করলে এ কাটাকাটি sin বাই cos tan, tan phi, তাহলে tan phi এটা ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে আমরা একবারে ফাই চাই, তাহলে অতএব ফাই ইকুয়াল টু tan ইনভার্স, tan ইনভার্স দেখো সহজে মনে রাখা যায় sin বাই cos, তাহলে a1 sin del 1, a2 sin del 2, a1 cos del 1 আর a2 cos del 2, cos del 2, এই হচ্ছে হিসাব, এই হচ্ছে সূত্র। তাহলে এবার তুমি এ বের করবা, ফাই বের করবা, দেন নিয়ে এই সমীকরণে বসাই দিবা y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ফাই, এই যে ফাই নিয়ে বসাবা, এ নিয়ে বসাবা, কাজ শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এটা গেল বিস্তার। বিস্তার বুঝলে তীব্রতাও পারা যাবে। তীব্রতার মূল সূত্র তুমি বলতে পারো ভাই আমরা তো উজ্জ্বল দ্বারা তীব্রতা বের করছি 4i0, অন্ধকার দ্বারা তীব্রতা বের করছি 0। ভাই আমি ব্যতিচারের ক্ষেত্রে ইয়ং এর দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র তীব্রতা চাইতেছি এমন না। আমি দুইটা তরঙ্গ, ধরো একটা তরঙ্গের তীব্রতা আয়ন, ইন্টেন্সিটি আয়ন, আর একটা তরঙ্গের তীব্রতা বা ইন্টেন্সিটি i2, তারা যে কোনো দশা পার্থক্যে মিলিত হয়েছে, আমি তখন তীব্রতা বের করতে চাই, শুধু সমদশায়, শুধু বিপরীত দশায়, এবং সেম ইন্টেন্সিটির দুইটা তরঙ্গের উপরিপাতনের লব্ধি তীব্রতা আমি চাচ্ছি না, আমি যে কোনো ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে যাচ্ছি। তাহলে কি করব? এই সূত্রই হচ্ছে আমাদের বস। তাহলে বিস্তার থেকে তীব্রতা চলে আসবে। তো কিভাবে আসবে? তীব্রতা, আচ্ছা তীব্রতা ইন্টেন্সিটি আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমানুপাতিক কে স্কয়ার, তাহলে অতএব আই ইকুয়াল টু কে এ স্কয়ার, ঠিক আছে, আই ইকুয়াল টু কে এ স্কয়ার। এবার এ স্কয়ার ইকুয়াল টু, দেখো এ স্কয়ার ইকুয়াল টু a1 স্কয়ার a2 স্কয়ার 2a1 a2 cos del del, a1 স্কয়ার a2 স্কয়ার 2a1 a2 cos del del, ঠিক আছে, a স্কয়ার। এবার দেখো i ইকুয়াল টু যদি কে এ স্কয়ার হয়, তাহলে a স্কয়ার ইকুয়াল টু i বাই কে, a স্কয়ার ইকুয়াল টু i ডিভাইডেড বাই কে, তাহলে a স্কয়ার ইকুয়াল টু i ডিভাইডেড বাই কে, তাহলে a1 স্কয়ার ইকুয়াল টু i1 ডিভাইডেড বাই কে, a2 স্কয়ার ইকুয়াল টু i2 ডিভাইডেড বাই কে। এবার 2 রুট ওভার a1 এর জায়গায় i1 বাই কে রুট ওভার i2 বাই কে cos del del, তাহলে অতএব i ইকুয়াল টু, দেখো কে 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 রুট কে মানে কি, তাহলে কে 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 কাটাকাটি, তাহলে i ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2 cos del del, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তীব্রতার মূল সূত্র, তীব্রতার মূল সূত্র হচ্ছে এটা। ওকে, এটা তীব্রতার মূল সূত্র। এবার ইয়ং এর দ্বিচির পরীক্ষার জন্য, ইয়ং এর দ্বিচির পরীক্ষার জন্য, ব্যতিচারের ক্ষেত্রে S1 আর S2 থেকে নির্গত আলোক তরঙ্গের তীব্রতা আয়ন I2 তো সেম I0, কারণ বিস্তার সেম, তাদের ক্ষেত্রে বিস্তারও ছিল সেম, A1 A2 ইকুয়াল টু A, তো বিস্তার সেম মানে ইন্টেন্সিটি সেম। তো আমি এই ক্ষেত্রে তীব্রতাটা বের করতে চাই, তো তীব্রতার মূল সূত্র, লব্ধি তীব্রতার সূত্র হচ্ছে এইটা। তাহলে আয়ন I2 2 রুট ওভার আয়ন রুট ওভার I2 cos
ডেল ডেল। এবার আসো আয়নের মানও আই নট, I2 এর মানও আই নট, 2 রুট ওভার আই নট cos ডেল ডেল। তাহলে আই নট 2 আই নট, 2 রুট ওভার আই নট 2 আই নট, তাহলে 2 আই নট 1 প্লাস 2 আই নট কমন নিলাম 1 প্লাস cos ডেল ডেল। ওকে, তাহলে 1 প্লাস cos ডেল ডেল দশা। তাহলে এখানে 2 আই নট, দেখো 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার ডেল ডেল বাই 2, 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার ডেল ডেল বাই 2। তাহলে এই 2 আর এই 2 কেটে দিও না আবার খবরদার, 2 ইনটু 2 4, তাহলে 4 আই নট cos স্কয়ার ডেল ডেল ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের তীব্রতার সূত্র। যখন দুইটা উৎসের তীব্রতা সেম থাকবে, সেম, তখন এটা I equal to 4 I naught cos square del del by 2। ঠিক আছে, কথা বুঝছো? ক্লিয়ার? ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে দুইটা উৎসের ইন্টেন্সিটি বা বিস্তার সেম। তো বিস্তার যদি সেম হয়, তো বিস্তার সেম হলে এরকম হবে। তুমি গত ক্লাসে ইন্টেন্সিটির গ্রাফ আঁকছিলা, মনে আছে? ইন্টেন্সিটির আমরা এরকম গ্রাফ আঁকছিলাম, এই যে উজ্জ্বল ডোরা, তারপরে অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা আঁকছিলাম গ্রাফ, একটু মনে করে দেখো। ঠিক আছে, এই তো তাতে ইন্টেন্সিটি গ্রাফ ছিল 0 4 আই নট, 0 4 আই নট, 0 4 আই নট, এরকম ছিল। তাহলে এরকম এই এরকম ছিল। দেখো এটা কার গ্রাফ? কি মনে হয় এটা কার গ্রাফ? এটা কিসের গ্রাফ? দেখো তো, এটা সাইনের বর্গের, সরি কজের বর্গের গ্রাফ। দেখো কজের গ্রাফ না, কিন্তু কজের গ্রাফ হলে কি হইতো? কজের গ্রাফ হলে এই এক্স অক্ষের উপরে নিচে দুই দিকে, কিন্তু এটা শুধুমাত্র দেখো এক্স অক্ষের উপরেই আছে, এই তারপরে এই যে নিচেরটা বর্গ হয়ে উপরে এই এইভাবে গেছে, দেখো এইভাবে গেছে, এই তাহলে এটা কজের বর্গের গ্রাফ। তাই তো, দেখো তো কজের বর্গের গ্রাফই তো হয়েছে কিনা। বড় হাতের এ এন্ড ছোট হাতের এ কি একই? বড় হাতের এ তো লব্ধি, আর ছোট হাতের এ তো আলাদা আলাদা দুইটার, A1 A2। বড় হাতের এ আর ছোট হাতের এ একই কেন হবে? এই যেটা A1 এটা A2 আর বড় হাতের এ হচ্ছে তাদের লব্ধি। ঠিক আছে, লব্ধি বিস্তার। আচ্ছা এবার বলো, উজ্জ্বল ডোরার ইন্টেন্সিটি 4 আই নট আসছিল, অন্ধকারে 0 আসছিল। দেখো তো, দেখো তো উজ্জ্বল ডোরার ইন্টেন্সিটি, উজ্জ্বল ডোরা, তো উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সমদশা ডেল ডেল হচ্ছে 2n পাই, 2n পাই। এবার তীব্রতা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে ম্যাক্সিমাম, তো 4 আই নট সূত্র একটু আগেই তো আমরা জানলাম, 4 আই নট cos স্কয়ার ডেল ডেল বাই 2, 4 আই নট cos স্কয়ার ডেল ডেল বাই 2। তাহলে ভাই 4 আই নট cos স্কয়ার ডেল ডেল 2n পাই ডিভাইডেড বাই 2, 2 আর 2 কাটাকাটি, n পাই। এবার n এর মান যা খুশি বসাও, n এর মান 0 বসাও, cos 0 1 বর্গ করলে 1, n এর মান 1 বসাও, পাই cos পাই 180 মাইনাস 1 তার বর্গ করলে 1। বুঝতে পারছো? তাহলে অতএব i ম্যাক্সিমাম 4 আই নট, i ম্যাক্সিমাম হচ্ছে 4 আই নট হয়ে গেল। তো দেখো গত ক্লাসে আমরা এটাই পাইছিলাম, কিন্তু গত ক্লাসে এটাই পাইছিলাম। এবার অন্ধকার ডোরার ক্ষেত্রে, অন্ধকার ডোরা, অন্ধকার ডোরার ইন্টেন্সিটি 0। তো অন্ধকার ডোরার জন্য দশা পার্থক্য হচ্ছে বিজোড় 2n মাইনাস 1 পাই, বিজোড় পাই। তাহলে i মিনিমাম 4 আই নট cos স্কয়ার ডেল ডেল ডিভাইডেড বাই 2। তাহলে 4 আই নট cos স্কয়ার ডেল ডেল 2n মাইনাস 1 পাই ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান 1 বসাও, 1 2 বিয়োগ 1 1 1 বাই 2 পাই মানে পাই বাই 2, cos 90 0। n এর মান 2 বসালাম, 2 দুগুণে 4 বিয়োগ 1 3, 3 বাই 2 পাই, তাহলে 3 পাই বাই 2, তাহলে 270 ডিগ্রি, cos 270 ডিগ্রি, তাহলে এখানে 0।
তাহলে অতএব আই মিনিমাম, অতএব আই মিনিমাম 0, অতএব আই মিনিমাম 0। ঠিক আছে, অতএব আই মিনিমাম 0। তাহলে শেষ, মোটামুটি সূত্র যা লাগবে হাতে চলে আসছে। এবার চলো আমরা ম্যাথ প্রবলেম সলভ করি। ঠিক আছে, তো চলো চলো শুরু করি। 1 নম্বর বলা হচ্ছে 9i ও 4i তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত। দুইটা আলাদা আলাদা তীব্রতা দেওয়া আছে, আমাদের সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত চাওয়া হয়েছে। তো দুইটা আলাদা আলাদা তীব্রতা, একটা হচ্ছে 9i আর একটা হচ্ছে 4i। তো 9i এবং 4i তীব্রতার দুটি তরঙ্গের উপরিপাতনে লব্ধি তরঙ্গের তীব্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অনুপাত। খুবই সহজ, দেখো ম্যাক্সিমাম আর মিনিমাম বের করব। আই ম্যাক্সিমাম আর আই মিনিমাম তীব্রতা, দুটো তীব্রতা 4i 9i দেওয়া আছে। তা ম্যাক্সিমাম যোগফল হবে, ম্যাক্সিমাম এই যে আয়ন প্লাস i2, আর মিনিমাম হচ্ছে পার্থক্য হবে আয়ন মাইনাস i2। তো বসাও 9i প্লাস 4i আর নিচে 9i মাইনাস 4i। তো 9 আর 4 একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, 13i আর 9 বিয়োগ 4 5i, i কাটাকাটি করো, অ্যান্সার হচ্ছে 13/5। শেষ হয়ে গেল, হয়ে গেল। সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতা চাইছেন, আবার আবার কি বলতে হবে? তো সর্বোচ্চ তীব্রতা আয়ন প্লাস i2, সর্বনিম্ন তীব্রতা আয়ন মাইনাস i2। শেষ, বুঝতে পারছো? বুঝতে পারো নাই? ঠিক আছে, এটা হয়নি। ঠিক আছে, এইভাবে সরাসরি চিন্তা করলে তো এত ডেরিভেশন কেন করলাম, এত কষ্ট করে তোমাকে ডেরিভেশন কেন শিখাইলাম? তীব্রতা কখনো লিখছি সর্বোচ্চ তীব্রতা আয়ন প্লাস i2, সর্বনিম্ন তীব্রতা আয়ন মাইনাস i2 লিখছি? এটা কোথাও দেখাইতে পারবা? না। তাহলে সর্বোচ্চ তীব্রতা সর্বনিম্ন তীব্রতার সূত্র এটা না, তীব্রতা এভাবে সরাসরি সর্বোচ্চ যোগ সর্বনিম্ন বিয়োগ হবে না। তাহলে তীব্রতার সূত্র কি হবে? তীব্রতার সূত্র I ইকুয়াল টু আয়ন প্লাস i2 প্লাস 2 রুট ওভার আয়ন i2 কজ দশা পার্থক্য ডেল ডেল। এটা হচ্ছে তীব্রতার মূল সূত্র। সর্বোচ্চ পাওয়ার জন্য সমদশায় ডেল ডেল 0 বা 2n পাই, আর সর্বনিম্ন পাওয়ার জন্য বিপরীত দশায় তো ডেল ডেল বিজোড় পাই, তাহলে 2n মাইনাস 1 পাই। এই তো, এটাই তো কাহিনী। তাহলে এবার আসো সর্বোচ্চ তীব্রতা আই ম্যাক্স, ম্যাক্সিমাম বের করবো। আগে সূত্রটা লিখে, হ্যাঁ, আয়ন i2 2 রুট ওভার আয়ন রুট ওভার i2 কস ডেল ডেল। ভাই এই যে সর্বোচ্চ পাওয়ার জন্য এটা হবে 2n পাই জোড়। তাহলে আয়নের মান 9i, i2 এর মান 4i, 2 রুট ওভার 9i রুট ওভার 4i ভাই কস ডেল ডেল 2n পাই। এখন যা খুশি বসাও, n এর মান 0 1 যা খুশি 0 বসালাম ধর। তাহলে cos 0 1, 9 10 11 12 13 13i আর রুট ওভার 9 মানে 3 3 দুগুণে 6 আবার 6 দুগুণে 12, হ্যাঁ, প্লাস 12i রুট আই মানে i। তাহলে 25i 25 একক সর্বোচ্চ। এই হচ্ছে কাহিনী। তাহলে সর্বোচ্চ 13 না, সর্বোচ্চ 25। এবার আই মিনিমাম, তাহলে আয়ন i2 2 রুট ওভার আয়ন রুট ওভার i2 cos ডেল ডেল। এবার 2n মাইনাস 1 i, তাহলে 9i 4i 2 রুট ওভার 9i রুট ওভার 4i cos পাই 180। ঠিক আছে, cos পাই বিজোড়, তো পাই 3 পাই 5 পাই যা খুশি বসাও একটা, তার মানে এখানে মাইনাস। তাহলে 13i বিয়োগ 12i, তো 13 বিয়োগ 12 1 1,
তাহলে 1i, i ম্যাক্সিমাম আর i মিনিমাম অনুপাত 25 i is to 1i, মানে 25 is to 1। এই তো, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে হিসাব, বুঝছো? বুঝতে পারছো? ভুল করছিলা? ভুল করলে কান ধরো, ধরো ধরো ধরো, কান ধরো, ভুল করলে কান ধরো। এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ টাইপ প্রবলেম। এটা করার একটা শর্টকাট ওয়ে আছে। তা আসো আমরা দেখি তো শর্টকাট ওয়েটা দেখি তো। এটা করার একটা শর্টকাট ওয়েও আছে, তো চলো দেখি শর্টকাট ওয়েটা দেখি। দেখো আমাদের বিস্তার দেওয়া আছে, সরি আমাদের দুইটা তরঙ্গের তীব্রতা দেওয়া আছে। তো একটা তীব্রতা 9i, একটা তীব্রতা 4i। ভাই আমরা তীব্রতা থেকে বিস্তারে যেতে চাই, বিস্তারে। তাহলে যার তীব্রতা 9i তার বিস্তার 9 এর বর্গমূল। কেন? তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, আর বিস্তার তীব্রতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে তীব্রতা যার 9 একক, বিস্তার তার √9, অর্থাৎ 3 একক, অর্থাৎ 3 একক। এটা 4i, তীব্রতা তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে বিস্তার তীব্রতার বর্গমূলের 4i কে রুট করো, তাহলে 2 একক, 2 একক। ওকে, এবার এটা 3 আর এটা 2, এটা 3 এটা 2। দেখো এরা যদি সমদশায় মিলিত হয়, বিস্তার 3 একক 2 একক সমদশায়, 3 2 চূড়ার সাথে চূড়া, তাহলে 3 2 5 একক, 3 যোগ 2 বিস্তার হচ্ছে 5 একক। এটা কিসের বিস্তার? লব্ধি বিস্তার। এটা হচ্ছে লব্ধি বিস্তার। লব্ধি বিস্তার 5 একক সর্বোচ্চ, আর সর্বনিম্ন 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 1 একক। ওকে, 1 একক। এবার 5 একক, এখান থেকে এবার তীব্রতাতে যাব, এখান থেকে তীব্রতাতে যাব। 5 একক 5 এর বর্গ, 5 এর বর্গ 25 একক, 25i। দেখো 5 এর বর্গ, ঠিক আছে? লব্ধি বিস্তার গুলো দেওয়া আছে, বিস্তার 5 একক, বিস্তার 1 একক। তাহলে তীব্রতা হবে 5 এর বর্গ 25 একক, আর 1 এর বর্গ 1 একক। তাহলে অনুপাত 25:1। তাহলে অ্যান্সার লব্ধি তীব্রতার অনুপাত 25:1। আরেকবার বলি, আরেকবার বলি, 9i 4i তীব্রতা দেওয়া আছে, তাহলে বিস্তার বর্গমূল 3 একক 2 একক। এখন বিস্তার সরাসরি যোগ বিয়োগ হয়ে যাবে, সর্বোচ্চ হলে 3 যোগ 2 5, সর্বনিম্ন বিস্তার 3 বিয়োগ 2 1। তাহলে লব্ধি বিস্তার সর্বোচ্চ 5, সর্বনিম্ন 1। তাহলে লব্ধি বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে আবার তার তীব্রতা। তাহলে 5 এর বর্গ 25, 1 এর বর্গ 1, শেষ। ঠিক আছে? ওকে, বিস্তার সরাসরি যোগ করা যাবে। হ্যাঁ, বিস্তার তো সরাসরি যোগ করা যাবে, কেন যাবে না? দেখো তো, বিস্তার সরাসরি যোগ করা যাবে না কেন? এই যে লব্ধির সূত্র, তো সমদশা মানে cos 0 ডিগ্রি। তাহলে a1 স্কয়ার a2 স্কয়ার 2 a1 a2 cos 0 1, তাহলে a1 স্কয়ার a2 স্কয়ার 2 a1 a2, তাহলে a1 প্লাস a2 হোল স্কয়ার তার রুট a1 প্লাস a2। আর বিপরীত দশা হলে cos পাই, তখন মাইনাস, তখন হবে a1 মাইনাস a2। বিস্তার লব্ধির মতো, সর্বোচ্চ লব্ধি কত? p প্লাস q, সর্বনিম্ন লব্ধি কত? p মাইনাস q। তো বিস্তার যাবে, তীব্রতা যাবে না। ঠিক আছে, বিস্তার যাবে কিন্তু তীব্রতা যাবে না। ওকে, এবার আসো নেক্সট, নেক্সট ম্যাথ 2 নম্বর। বলা হচ্ছে y ইকুয়াল টু 2 sin 6 pi t প্লাস, আচ্ছা 2 না সরি 4 sin 6 pi t আর 3 cos 6 pi t এত মিটার। তাহলে 4 sin 6 pi t প্লাস 3 cos 6 pi t মিটার, y ইকুয়াল টু। তো বলা হচ্ছে লব্ধি বিস্তার ও
আদি দশা কত? আদি দশা কত বের করো। লব্ধি বিস্তার ও আদি দশা বের করো। ভাই এই চ্যাপ্টার পড়তে আগের চ্যাপ্টারের কোনো বেসিক লাগে না, লাগে না। ওকে, এবার আসো দেখো আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু 4 sin 6 pi t আর 3 cos 6 pi t। এই যে দেখো এবার এদের দুইটার এই যে উপরিপাতিত হয়েছে পরস্পরের সাথে, এটার সাথে এটা যোগ, তাহলে লব্ধি বিস্তার 4, এটার বিস্তার দেখো 4 a1, এটার বিস্তার 3, তো 4 আর 3 মিলে 4 আর 3, তাহলে মিলে লব্ধি বিস্তার কত হবে এটা আমি বের করতে চাই। তবে একটা কথা আছে দেখো, আমরা যখন ডেরিভেশন করছি আমাদের সমীকরণ ছিল কিন্তু দুইটাই কিন্তু সাইন, সাইন ওমেগা টি প্লাস ডেল ওয়ান, সাইন ওমেগা টি প্লাস ডেল টু, সাইন ওমেগা টি প্লাস ডেল ওয়ান, সাইন ওমেগা টি প্লাস ডেল টু। আমাদের দুটোই নিতে হবে সাইনে, দুটোই সাইনে নিতে হবে, এটা সাইনে আছে এটাকে সাইনে নিতে হবে। তাহলে 4 সাইন, ভালো করে দেখো 6 পাই টি মানে ওমেগা টি প্লাস ডেল ওয়ান হচ্ছে 0 প্লাস 3, দেখো সাইন লাগবে এখানে সাইন, তাহলে সাইন যদি নিই তাহলে 6 পাই টি প্লাস পাই বাই 2 মানে 90 ডিগ্রি। কে বুঝতে পারছো এইটুকু সবাই? করে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস সামথিং মানে cos থিটা। ওকে, তাহলে এবার দেখো সূত্রের কাজ, এটা আমার a1, এই যেটা আমার ওমেগা 6 পাই ওমেগা টি, এই যে ওমেগা টি প্লাস এটা হচ্ছে আমার ডেল ওয়ান, তারপরে এটা হচ্ছে a2 সাইন আবারও ওমেগা টি, দেখো ওমেগা সেম, আর এটা হচ্ছে ডেল 2। ওকে, তাহলে a1 এর মান পেয়ে গেলাম 4, a2 এর মান পেয়ে গেলাম 3, ডেল 1 এর মান 0, ডেল 2 এর মান পাই বাই 2। তাহলে এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে লব্ধি বিস্তার a, লব্ধি বিস্তার a রুট ওভার a1 স্কয়ার a2 স্কয়ার 2 a1 a2 cos দশা পার্থক্য, cos দশা পার্থক্য রুট ওভার a1 স্কয়ার 4 স্কয়ার a2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 2 a1 এর মান 4, a2 এর মান 3 cos দশা পার্থক্য, তো এটার 0 আর এটা পাই বাই 2, তো দশা পার্থক্য পাই বাই 2, ঠিক আছে, পাই বাই 2 মাইনাস 0 বা 0 মাইনাস পাই বাই 2, কোনো সমস্যা নেই, 0 মাইনাস পাই বাই 2 দিতে পারো কারণ cos মাইনাস কে হজম করে ফেলে। তাহলে cos 90 ডিগ্রি আর কি, তাহলে 4 এর বর্গ, আচ্ছা cos 90, দেখো cos 90 হলে তো এটা বাদ পিথাগোরাস, তাহলে অ্যানসার হচ্ছে 5 একক। ঠিক আছে, মিটার দেওয়া আছে তাহলে 5 মিটার, 5 মিটার। ওকে, গুড। দাদা ক্লাস আটকে যায়, দাদা ক্লাস আটকে যায় না, ক্লাস আটকে যায় না, ক্লাস ঠিক আছে, ক্লাস একেবারে ঠিক আছে, তোমার আটকে যাচ্ছে। দাদা আপনার বাড়িটা বাগেরহাটের কোথায়? বাগেরহাটের শহরেই। এরকম দিলে নেগেটিভ হবে। কজ, এখানে কোন দশা পার্থক্য নিবে, দেখো কজ তো মাইনাস কে হজম করে ফেলে, তো 0 মাইনাস পাই বাই 2 লিখো আর পাই বাই 2 মাইনাস 0 লিখো, একই কথা। তো এই হচ্ছে কাহিনী 5 মিটার। এবার আদি দশা বের করতে হবে ফাই, তাহলে ফাই হচ্ছে tan ইনভার্স, tan ইনভার্স সূত্র কি ছিল? a1 sin del 1 a2 sin del 2 a1 cos del 1 a2 cos del 2, তাহলে ভাই tan ইনভার্স দিয়ে দাও একটা দাগ, a1 এর মান 4 sin del 1 এর মান 0, a2 এর মান 3 sin del 2 এর মান পাই বাই 2, তারপরে a1 এর মান 4 cos 0, a2 এর মান 3 cos পাই বাই 2। ঠিক আছে, দেখো sin 0 0, এটা 0, এই যে sin 0 0 আর cos 90 0 বাদ, তাহলে আমরা এখান থেকে পাবো tan ইনভার্স sin পাই বাই 2 1 আর cos 0 1, তাহলে 3/4 tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4, তাহলে কোণের হিসাবে বললে 36.869 ডিগ্রি, আর যদি রেডিয়ানের হিসাবে বলি তাহলে গুণ 3.1416 পাই ভাগ 180। ঠিক আছে, পাই গুণ 180, যদি রেডিয়ান করতে চাই তাহলে পাই ভাগ 180, এটা করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
0.643 এত রেডিয়ান। ঠিক আছে, এত রেডিয়ান পাচ্ছি। দেখো রেডিয়ানের হিসাবটা ঠিক আছে কিনা। tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4। ওকে, তাহলে এখন আমি যদি বলি লব্ধি ইকুয়েশন a sin ওমেগা টি প্লাস 5, তাহলে অতএব y ইকুয়াল টু হবে 5 sin ওমেগা হচ্ছে 6 পাই, তাহলে 6 পাই টি প্লাস 5, কিন্তু দেখো 6 পাই কিন্তু রেডিয়ানে নিছো, তাহলে 5 হবে রেডিয়ানে, অর্থাৎ 0.643 এত রেডিয়ান। 0.643 36 হিসাব ঠিক আছে তো? 36.869 গুণ 3.1416, তাকে ভাগ দিব 180 দিয়ে, তো 0.643। হ্যাঁ, ভুল কোথায়? ভুল বাই বোর্ড এই টাইপের কোশ্চেন আসে না, এখন পর্যন্ত আসে নাই, বাট অ্যাডমিশনে আসে। আমি তোমার একবার অ্যাডমিশনের জন্য করিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাডমিশনে আসে, বোর্ডে আসছে দেখি নাই, বাট বুয়েটে দু একবার আসছে। আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করতেই পারো যে ভাই ফ্রিকোয়েন্সি আলাদা হলে কি হবে? এই যে 6 পাই আর এখানে এই যে 6 পাই, এটা যদি আলাদা হয়, এটা আলাদা হলে বিপদ আছে, এটা আলাদা হলে বিট হবে, বিট। এটা যদি আলাদা হয় না তাহলে বিট হবে। আমি তোমারে দেখাই, আসো ডেসমস অ্যাপে একটু দেখাই। তোমারে একটু সমীকরণ দিয়ে দেখাই। আচ্ছা ধরো y equal to 4 sin এটা সরাবো কিভাবে? এত মুশকিল। ফোর সাইন SIN, সাইন ধরো কত লিখবো? 2t লিখি, সাইন 2t মানে 2x আর কি। ঠিক আছে, টি লিখলে হবে না? হ্যাঁ, ঠিক। এবার y ইকুয়াল টু 3 সাইন SIN, সাইন, তো সাইন তো নিছিলাম না, আমরা কি নিছিলাম? কজ না, আমরা নিছিলাম কজ। তাহলে কজ ধরো 6 পাই টি মানে ধরো 2t, তাহলে দেখো ফ্রিকোয়েন্সি সেম রাখলাম, ফ্রিকোয়েন্সিটা সেম রাখলাম। এই যে দুইটা আলাদা আলাদা ইসের, এই যে আলাদা আলাদা তরঙ্গ, দেখো আলাদা আলাদা করে যদি এটারে অফ করে দিই, এটা এবার এটারে অফ অন করলাম, এটারে অফ করে দিই, তাহলে এটা। এবার কথা হচ্ছে আমরা দুইটা অফ করে দিলাম। এবার 3 নম্বরটা y ইকুয়াল টু, দেখি এই দুইটারে যোগ করে দিব, তাহলে y ইকুয়াল টু 4 সাইন 2t 4 sin 2t প্লাস 3 cos 2t 2t। দেখো এখানে এই যে এই দুটো যোগ করে দিছি, তাহলে দেখো এই দুটো যোগ করে দিয়ে এই যে 4 3 সাইন কস যোগ করে দিছি, যোগ করে দিয়ে এই যে এই পয়েন্ট দেখো, এই পয়েন্ট ভালো করে দেখো, এই যে বিস্তার পয়েন্ট ভালো করে দেখো, দেখো 5 দেখছো বিস্তার মান দেখছো 5, এক্স অক্ষের মান এটা, ওয়াই অক্ষের মান এই যে ওয়াই সরণ, তার মান 5 একক 5 একক। দেখো এইটা 4 3, আমরা হিসাব করেও 5 একক পাইছিলাম, আমরা হিসাব করেও 5 একক পাইছিলাম না? দেখো তো মিলছে কিনা। তাহলে এই যে তাহলে এটাকে অফ করে দিলাম, এই দুইটা ছিল দেখো আলাদাভাবেই, এবার এই দুইটার লব্ধি নিয়ে এইটা হবে এই। এবার কথা হচ্ছে কি, যদি এমন হয় ধরো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আছে, ঠিক আছে, বিস্তার টিস্তার সেম, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে আছে, তাহলে দেখো
y ইকুয়াল টু 4 sin 2t আর y ইকুয়াল টু দেখো y ইকুয়াল টু 4 cos 2t। আমরা কি করব সবকিছুকে সেম রাখবো, শুধু মানে ফ্রিকোয়েন্সি আলাদা করে দিব। তো ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে 2t এটা 2টা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি আলাদা করে দিব এখানেই দিই। তাহলে y ইকুয়াল টু ধরো 4, কত নিব 4 নিলাম, 4 sin 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 এটা 2t ছিল, আমরা দিব হচ্ছে ধরো 3t, 2t ছিল দিব ধরো 3t, এই যে দিলাম। এখন দেখো তাকাও, এই যে বেগুনিটা দেখতে পাচ্ছ, একটু ছোট করে এই, এবার বেগুনিটা আর এইটা একসাথে, দেখো বেগুনি আর এটা একসাথে একসাথে দিলাম, ঠিক আছে। দেখো বেগুনিটা আছে, এই আছে এই, এবার এটাকে অন করে এটাকে দিলাম। এবার তুমি দেখো 4 sin শুধু 3t আর 2t, দুইটার ফ্রিকোয়েন্সি আলাদা, দুইটাকে একসাথে দিলাম। একসাথে দিলে কি হবে জানো, কখনো সমদশা কখনো আবার বিপরীত দশা, সমদশা একটু পরে আবার বিপরীত দশা, সমদশা একটু পরে আবার বিপরীত দশা, দেখো এইভাবে পরপর চলতে থাকবে। তুমি জায়গাটা ভালো করে দেখো, এই যে এইখানে দেখো, এই দেখো লালটার সাথে বেগুনিটা মিলে গেছে, দেখো একেবারে মিলে যাচ্ছে, দেখো লালটার সাথে বেগুনিটা মিলে যাচ্ছে। এই যে লালটার চূড়াও নিচের দিকে, বেগুনিটার চূড়াও নিচের দিকে, মানে খাজও নিচের দিকে, মানে লালটার খাজ বেগুনিটার খাজ, লালটার চূড়া বেগুনিটার চূড়া, দেখছো একই দিকে। কিন্তু একটু পরে আসো, একটু পরে এই জায়গাটা লক্ষ্য করো, দেখো লালটা গেছে উপরের দিকে, বেগুনিটা গেছে নিচের দিকে, দেখো লালটা উপরের দিকে, বেগুনিটা নিচের দিকে। আবার একটু পরে এই জায়গায় এসে আবার দেখো সেম দশা। এখন আমি যদি এই দুইটা যোগ করে দিই, তাহলে বিট হবে। তো বিটটা কেমন আর কি, y ইকুয়াল টু ধরো 4 sin 3t প্লাস আর আরেকটা 4 sin 2t, তাহলে 4 sin 2t, এই এই দেখো দুইটা একসাথে। তাহলে দেখো এবার ঘটনা কি ঘটতেছে, দেখো দেখো এই যে এখানে লব্ধি বিস্তার সর্বনিম্ন, এখানে লব্ধি বিস্তার সর্বোচ্চ, আবার সর্বনিম্ন, কালোটার দিকে তাকাও, আবার সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন। আমি এখন উপরের দুইটা বন্ধ করে দিই, দেখো এটারে রাখি, তাহলে দেখো একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম, এই যে এরকম ভাবে তৈরি হয়েছে। দেখো দেখো একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম, একবার বেশি একবার কম। তাহলে শব্দের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, শব্দের ক্ষেত্রে যদি শব্দ তরঙ্গের ক্ষেত্রে বলি, তাহলে শব্দের ক্ষেত্রে দেখা যাবে কি, শব্দ শুনলাম আবার শুনলাম না, শব্দ শুনলাম শুনলাম না, শব্দ শুনলাম শুনলাম না, একটা বিটের মতো তৈরি হবে যদি ফ্রিকোয়েন্সি আলাদা থাকে। তো আলোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আলাদা এই জিনিসটা নেই, ঠিক আছে। আলোর ক্ষেত্রে যদি বর্ণ একই থাকে, কালার যদি একই থাকে, আমরা ব্যতিচারিত একই একই বর্ণের আলো নিয়ে করি, মনোক্রোম্যাটিক লাইট সোর্স, এক বর্ণীয় আলোক উৎস প্রথমে বলাই ছিল। তাহলে S1 S2 দুইটা উৎস থেকে এক বর্ণীয় আলো আলো নির্গত হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। শুধু শব্দের ক্ষেত্রে যদি দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির উৎস হয়, তাহলে এদের এদের ফ্রিকোয়েন্সির পার্থক্যের সমান বিট শোনা যাবে, বিট শোনা যাবে, শব্দ আছে নাই, শব্দ আছে নাই, বিট শোনা যাবে, ঠিক আছে। এক মিনিট।
দেখো এই যে আমার কাছে একটা অ্যাপ আছে, এই যে তোমাদের বিটটা একটু শোনাই। আমাদের ফার্স্ট পার্টে তরঙ্গ চ্যাপ্টারে বিট ছিল, ওইখানে বিট বা স্বরকম্পর হিসাব নিকাশ ছিল। ধরো দুটো সুর শলাকা, একটা সুর শলাকার ফ্রিকোয়েন্সি ধরো 400 হার্টজ, আর একটার ফ্রিকোয়েন্সি 401 হার্টজ। দুইটাকে একই সাথে যদি শব্দায়িত করা হয় সেকেন্ডে একটা করে বিট শোনা যাবে। একটার ফ্রিকোয়েন্সি ধরো 400 হার্টজ আর একটা ফ্রিকোয়েন্সি 402 হার্টজ, একসাথে প্লে করা হলে সেকেন্ডে দুইটা করে বিট শোনা যাবে। তো দেখো আমার কাছে হচ্ছে একটা অ্যাপ আছে, অ্যাপটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেটর অ্যাপ, তোমাদের ফোনেও নামাই নিতে পারবা। তো ফ্রিকোয়েন্সি জেনারেটর অ্যাপ দিয়ে ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়। তো আমি দেখো ফ্রিকোয়েন্সি দিচ্ছি, এই দেখো সাউন্ড হচ্ছে, একটু বাড়াই। এটা হচ্ছে 750 হার্টজ, বন্ধ করলাম। এবার আসো, এটা হচ্ছে 751 হার্টজ, এই 750, 751, দুইটার মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, কিন্তু সেকেন্ডে একটা করে বিট শোনা যাবে যদি আমি এদেরকে একত্রে শব্দায়িত করি। এই যে এরকম। বোঝা গেছে? এটা হচ্ছে বিট। যদি আমি 551টাকে 552 করি, দুইটা করে বিট। ঠিক আছে, যদি 553 করি, তিনটা করে বিট। 554 করলে চারটা করে বিট। তো ফ্রিকোয়েন্সি আলাদা হলে এই জিনিসটা হবে। তো আলোর ক্ষেত্রে এই ঝামেলাটা নাই। আলোর ক্ষেত্রে কালার একই থাকবে, একই বর্ণ, মনোক্রোম্যাটিক লাইট সোর্স। তাহলে মনোক্রোম্যাটিক লাইট সোর্স হলে তার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। তো দেখো আমি তোমার কিন্তু সব খুঁটিনাটি বলে দিলাম, খুঁটিনাটি সব কিন্তু বলে দিলাম। তো চলো এবার আমরা বইয়ের প্রবলেম সলভ করতে শুরু করি। তাহলে 2 নম্বর গেল, এটা 3 বলা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব a 0.4 মিলিমিটার, চির হতে পর্দার দূরত্ব d 1.2 মিটার, আর ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য, ব্যবহৃত আলো তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। এই উদ্দীপকে এইটুকু তথ্য দেওয়া আছে। কোশ্চেন নম্বর 1, তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব ও কৌণিক দূরত্ব, শুধু দূরত্ব না, দূরত্ব ও কৌণিক দূরত্ব। পঞ্চম অন্ধকার ডোরার সেম একইভাবে দূরত্ব ও কৌণিক দূরত্ব। 3 নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বলের একই পাশে তৃতীয় উজ্জ্বল ও পঞ্চম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব ও কৌণিক দূরত্ব।
কৌণিক দূরত্ব। 4 নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বলের বিপরীত পাশের তৃতীয় উজ্জ্বল ও পঞ্চম অন্ধকারের দূরত্ব ও কৌণিক দূরত্ব। সেম কোশ্চেন আগেরটার মতোই। আর 5 নম্বর, কেন্দ্রীয় ডোরার উভয় পাশের তৃতীয় উজ্জ্বল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ও কৌণিক দূরত্ব। এইগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তো চলো শুরু করি। তাহলে আসো, কোনো মতে একটু চিত্র এখানে, কোনো মতে এই যে চির দ্বয়ের মধ্যকার দূরত্ব এর মান 0.4 মিলিমিটার। চির থেকে পর্দার দূরত্ব ডি, এই যে ডি এর মান 1.2 মিটার। এইটা আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তারপর আমাদের কি বলছে, তৃতীয় উজ্জ্বল ডোরা। ভাই তৃতীয় উজ্জ্বল ধরো এখানে আছে, এখানে ধরো তৃতীয় উজ্জ্বল আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটা ধরো তৃতীয় উজ্জ্বল ডোরা। তো আমাদের এই তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব ও কৌণিক দূরত্ব বের করতে হবে। সবাই বোর্ডে দেখো, তৃতীয় উজ্জ্বল ডোরার এই যে দূরত্ব, এই দূরত্বটা কত? এই দূরত্বটা x3। যেহেতু তৃতীয় উজ্জ্বল x3 বের করতে হবে, আর এর কৌণিক দূরত্বটাও বের করতে হবে। কৌণিক দূরত্ব হচ্ছে কোণ। এই দেখো, এই হচ্ছে কোণ। এই যে চিরদ্বয়ের মধ্যবিন্দু থেকে এই পর্দার উপর রেখা টেনে দিবা, টেনে দিলে এই হচ্ছে কোণ। তাহলে এই কোণটা হচ্ছে θ3। তাহলে θ3 কোণ x3 দূরত্ব, তৃতীয় উজ্জ্বলের রৈখিক দূরত্ব x3, কৌণিক দূরত্ব θ3 বের করতে হবে। তাহলে আসো 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর, x3 হচ্ছে উজ্জ্বলের জন্য। আমরা উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সূত্র কি জানি? xn = n λ d/a। তাহলে অতএব x3 n এর মান 3 λ d/a মান বসাই দিবা। 3 ব্যবহৃত আলোক তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম, 4000 গুণ 10 টু দি পাওয়ার -10। ডি এর মান 1.2 ডিভাইডেড বাই এ এর মান, চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব a 0.4 মিলিমিটার। তাহলে 0.4 × 10 টু দি পাওয়ার -3। তাহলে এবার x3 3 × 4000 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ইন্টু 1.2 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে 0.0036 এত মিটার। এটা হচ্ছে x3 এর মান। বোঝা গেছে? তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, সাথে সাথে কৌণিক দূরত্ব বের করতে হবে। খুবই সহজ। তুমি x3 মান বের করছো না, ডি এর মান 1.2 দেওয়া আছে না, তাহলে tan θ = xn ডিভাইডেড বাই ডি। tan θ = xn ডিভাইডেড বাই ডি। তাহলে tan θ3 এটা = x3 ডিভাইডেড বাই ডি। তাহলে অতএব θ3 = tan ইনভার্স x3 এর মান 0.0036 ডিভাইডেড বাই ডি এর মান 1.2। তাহলে tan ইনভার্স 0.0036 ডিভাইডেড বাই 1.2। তাহলে এখান থেকে পাবো 0. দেখো খুবই ক্ষুদ্র কোণ 1718 ডিগ্রি। এই হচ্ছে কোণের মান। ঠিক আছে, আমরা চাইলে কৌণিক দূরত্বটা কিন্তু আরেকটা ভাবে বের করতে পারি। আমাদের হাতে কিন্তু সূত্র আছে, সূত্রের পৃষ্ঠায় যাও, তুমি দেখতে পারবা কৌণিক দূরত্ব বের করার আরেকটা উপায় আছে। কৌণিক দূরত্ব অর sin θ 3 = del x ডিভাইডেড বাই a। sin θ = del x ডিভাইডেড বাই a। del x হচ্ছে পথের পার্থক্য। তো উজ্জ্বল ডোরা না অন্ধকার ডোরা? উজ্জ্বল ডোরা। আমাদের কোন ডোরা চাইছে? তৃতীয় উজ্জ্বল ডোরা। তাহলে del x 2n λ/2।
তাহলে সাইন থিটা 3 ডেল এক্স এটা হচ্ছে 2n ল্যামডা বাই 2 ডিভাইডেড বাই a 2 2 কাটাকাটি, তাহলে n ল্যামডা ডি বাই n ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে যদি থিটা 3 লিখি তাহলে সাইন ইনভার্স দিয়ে n কততম 3তম ল্যামডার মান 4000 আর্মস্ট্রং, তাহলে 4000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই a 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে সাইন ইনভার্স 3 ইন্টু 4000 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 10 ডিভাইডেড বাই 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3, তাহলে 0.1718 ডিগ্রি। দেখো 1 নম্বরটা বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে আমি তোমার সব মেথডে করে দেখেছি, তোমার এখন যেটা খুশি যেটা ইচ্ছা। এবার সেম ভাবে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কৌণিক দূরত্ব। পঞ্চম অন্ধকার ডোরা অবশ্যই একটু এর উপরে, অবশ্যই পঞ্চম অন্ধকার এর উপরে অন্ধকার, তাহলে এই অন্ধকারটার দূরত্ব বের করতে হবে। তাহলে অন্ধকারটার দূরত্ব এই, অন্ধকারের দূরত্ব এই, এটা x5 পঞ্চম অন্ধকার, আর কৌণিক দূরত্ব এইটা থিটা 5, ঠিক আছে? তাহলে সেম একই ভাবে এবার পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কৌণিক দূরত্ব বের করে ফেলি। তাহলে 2 নম্বর, তাহলে পঞ্চম অন্ধকার ভাই xn অন্ধকারের জন্য 2n - 1 সূত্রের খেলা, সূত্রগুলা যদি মুখস্থ না থাকে তাহলে বিপদ। এখানে কিন্তু 2a এ না কিন্তু, তাহলে হতে হবে x5 2 ইন্টু 5 মাইনাস 1 4000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডি এর মান 1.2 2 ইন্টু a 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 1 9 গুণ 4000 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 10 ইন্টু 1.2 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 2 ইন্টু 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3, তাহলে 0.0054 এত মিটার। এটা হচ্ছে পঞ্চম অন্ধকারের দূরত্ব, হয়ে গেল। এবার এর কৌণিক দূরত্ব, তাহলে সেম একইভাবে কৌণিক দূরত্ব বের করার জন্য দেখো tan থিটা দিয়ে, tan থিটা 5 ইকুয়াল টু x5 ডিভাইডেড বাই d, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে tan থিটা 5 ইকুয়াল টু x5 ডিভাইডেড বাই d, থিটা 5 ইকুয়াল টু tan ইনভার্স x5 0.0054 ডিভাইডেড বাই d 1.2, তাহলে tan ইনভার্স 0.0054 1.2, তাহলে 0.2578 ডিগ্রি, ঠিক আছে? এবার সাইন থিটা ইকুয়াল টু, দেখো সাইন থিটা 5 ইকুয়াল টু ডেল x ডিভাইডেড বাই a সাইন থিটা। তো ডেল x কিন্তু এবার অন্ধকার 2n - 1 ল্যামডা বাই 2 a, তাহলে অতএব থিটা 5 ইকুয়াল টু সাইন ইনভার্স 2 গুণ 5 বিয়োগ 1 ল্যামডা 4000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কোণের মান দেখি 5 দুগুণে 10 বিয়োগ 1 9 গুণ 4000 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.4 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 3। এবার সাইন ইনভার্স অ্যান্সার 25.0578, দেখছো মিলে গেছে। তো এই হচ্ছে কাহিনী। সূত্রে ভুলে যাই খালি, সূত্র বারবার লিখবা তাহলে ভুলবা না, সূত্র ভুলে গেলে তো বিপদ। সূত্র কেউ বলে যে ডেরিভেশন থেকে সে কি সূত্র ভুলে? 3 নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বলের একই পাশে, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল তার একই পাশে, এই যে একই পাশে, একই দিকে, দুই পাশে না, একই পাশে তৃতীয় উজ্জ্বল ও পঞ্চম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব আর কৌণিক দূরত্ব সহজ। এটা আগের দুইটা ম্যাথের বাই প্রোডাক্ট আর কি। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের একই পাশে পঞ্চম অন্ধকার এবং তৃতীয় উজ্জ্বলের মধ্যকার দূরত্ব, এই যে এটা বের করতে বলছে। কৌণিক দূরত্ব থিটা 5 থিটা 3 এদের মধ্যকার কৌণিক দূরত্ব এটা বের করতে বলছে। একই পাশে, বিপরীত পাশে না কিন্তু, একই পাশে। এই তো
তাহলে এইটুকু x5 মাইনাস x3 আর এইটুকু θ5 মাইনাস θ3 শেষ। তাহলে 3 নম্বর, দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে x5 মাইনাস x3। তাহলে x5 মাইনাস x3, x5 হচ্ছে 0.0054 মাইনাস 0.0036 বাই 0.0018 এত মিটার। আর কৌণিক দূরত্ব, ধরো ডেল থেটা। তাহলে θ5 আর এটাকে ডেল x বলতে পারো, θ5 মাইনাস θ3, θ5 এর মান 0.2578 ডিগ্রি মাইনাস θ3 এর মান 0.1718 ডিগ্রি। তাহলে 0.2578 মাইনাস 0.1718, তাহলে 0.086 এত ডিগ্রি। এটা হচ্ছে কৌণিক দূরত্ব। ঠিক আছে, এবার কেন্দ্রীয় উজ্জ্বলের বিপরীত পাশের, এই যে বিপরীত পাশে, এই যে উপরে নিচে দুই পাশের বিপরীত পাশের তৃতীয় উজ্জ্বল ও পঞ্চম অন্ধকার। তাহলে শোনো ভালো করে, আসো চিত্র এঁকে দিই। 4 নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বল, এই যেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল, তার বিপরীত পাশে। এখন তুমি যদি তৃতীয় অন্ধকার এই পাশে নাও, সরি তৃতীয় উজ্জ্বল এই পাশে নাও, তাহলে ভাই পঞ্চম অন্ধকারটা এই পাশে নিবা। এই যে পঞ্চম অন্ধকারটা এই পাশে নিবা, পঞ্চম অন্ধকার। তাহলে দূরত্ব, এদের মধ্যকার দূরত্ব, তাহলে এইটা হচ্ছে x3 আর এইটা হচ্ছে x5। তাহলে এবার এদের মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে যোগফল। কেউ যদি বলে ভাই আমি এইখানে অন্ধকারটা নিব, আর তাহলে তৃতীয় উজ্জ্বল এখানে নাও, তাহলে এদের এই দূরত্ব সেম দূরত্ব তো x3 x5, তাহলে এদের এবার যোগফল হবে। তাহলে এদের এবার যোগফল, তাহলে এই দূরত্বটা হবে x5 প্লাস x3, তাহলে 0.0054 প্লাস 0.0036 0.009 এত মিটার। আর কৌণিক দূরত্ব, তাহলে কৌণিক দূরত্ব এটা সমান সমান θ5 প্লাস θ3। এই যে কৌণিক দূরত্ব দেখো, এই θ3 θ5 এদের যোগফল, তাহলে θ5 প্লাস θ3, তাহলে 0.2578 প্লাস 0.1718 0.4296 ডিগ্রি। কে ক্লিয়ার? এই ম্যাথগুলোর পিছনে প্রায় 5টা ক্লাস খরচ করা লাগছে। হ্যাঁ, খরচ তো করা লাগবে। এই সূত্র যদি না হয় তুমি ম্যাথ করবা কেমনে? এই সূত্র যদি তোমার কাছে না আসে তুমি ম্যাথ কিভাবে করবা? দেখছো, সূত্র জানা থাকলে ম্যাথ কত সহজ হচ্ছে। আচ্ছা, লাস্টে একটা কোশ্চেন ছিল না? লাস্টে কি বলছে? কেন্দ্রীয় ডোরার উভয় পাশের তৃতীয় উজ্জ্বলদ্বয়ের দূরত্ব কৌণিক দূরত্ব। ভাই 2x3 x3 x3, কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরমও বলে অনেক সময়, চরম সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশে তৃতীয় উজ্জ্বল x3 x3, তাহলে এদের মধ্যকার দূরত্ব উভয় পাশের, তাহলে 2x3 আর থেটা 2 θ3। এই ঠিক আছে, এটাই আমাদের বের করতে বলছে। তাহলে 5 নম্বর, কেন্দ্রীয় উজ্জ্বল, এই একটা তৃতীয় উজ্জ্বল, এই একটা তৃতীয় উজ্জ্বল, এই হচ্ছে এদের মধ্যকার দূরত্ব 2x3 x3 x3, আর কোণ 2 θ3। তাহলে মধ্যবর্তী দূরত্ব 2x3, তাহলে 2 ইন্টু 0.0036 মনে হয়, তাহলে 0.0036 ইন্টু 2, তাহলে 0.0072 মিটার। আর কৌণিক দূরত্ব 2 θ3,
তাহলে 2 গুণ θ3, 2 গুণ θ3, কই θ3 কই, θ3 কই বলছে, এই যে 0.1718, 0.1718 ডিগ্রি। তাহলে 0.1718 ইন্টু 2, তাহলে 0.3436 এত ডিগ্রি आंसर হয়েছে। ক্লিয়ার? ওকে, এবার আসো 3 নম্বর। 3 নম্বর একটা চিত্র এঁকে দেওয়া আছে, একটা চিত্র এঁকে দেওয়া আছে। ডি 1.5 মিটার, তীর দ্বয়ের এই যে মধ্যকার দূরত্ব এটা 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আর ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে 3586 অ্যাংস্ট্রম, 3586 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এবার আসো কোন কোশ্চেন। তাহলে এবার 1 নম্বর বলা হচ্ছে পর্দায় ডোরা ব্যবধান ও পট্টির বেধ নির্ণয় করো, পট্টির বেধ। 2 নম্বর পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আর 3 নম্বর হচ্ছে পরপর ছয়টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কত, পরপর 6টি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করো। তো চলো দেখি ভাই, পর্দায় ডোরা ব্যবধান চাইছে প্রথম 1 নম্বরটা। ডোরা ব্যবধান পৃষ্ঠা উল্টাও, সূত্রের পৃষ্ঠা ম্যাথ করার জন্য ওই পৃষ্ঠাটা উল্টাও। দেখো ডোরা ব্যবধান হচ্ছে ডেল জেড, ল্যামডা ডি বাই, ডোরা ব্যবধান আর ঝালরের প্রস্থ ডেল জেড। তাহলে ল্যামডা ডি বাই, ল্যামডার মান 3586 গুণ 10 টু দি পাওয়ার -10, ডি এর মান 1.5 ভাগ এর মান এ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3। তাহলে 3586 এক্সপোনেনশিয়াল ফাংশন -10 ইন্টু 1.5, 0.5 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে 0.001075 ঠিক আছে, বা এইভাবে না লিখে সায়েন্টিফিক ফরম্যাটে লিখলে লেখাটা সুন্দর লাগবে দেখতে। তাহলে 1.07 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, মিলিমিটারেও লেখা যায় চাইলে। তাহলে এটা হচ্ছে ডোরা ব্যবধান। আর কি বলছে, পট্টির বেধ, ডোরা ব্যবধান আর পট্টির বেধ। ডোরা ব্যবধান হচ্ছে এই যে এটা হচ্ছে ডোরা ব্যবধান, আর পট্টির বেধ, পট্টি বা ডোরা, পট্টির বেধ, পট্টি হচ্ছে এটা হচ্ছে পট্টি, যেটা জেড আর কি। তাহলে জেড ইকুয়াল টু অর্ধেক ল্যামডা ডি বাই টুয়াইস এ, এই যে ল্যামডা ডি বাই এ তার অর্ধেক। তাহলে এই যে উপরে তো মান বের করছে, সব মান বসাইও আর কি। তো এর অর্ধেক, তাহলে অ্যান্সার আমার ক্যালকুলেটরে আছে, ভাগ দিয়ে দিলাম 2, ঠিক আছে। তাহলে 5.37 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার, তুমি মানটান বসায় বের করবো, কোনো সমস্যা নেই। এবার পড়ো 2 নম্বর পড়ো, 2 নম্বর পড়ো। পরপর দুটি উজ্জ্বল অন্ধকার ডোরার দূরত্ব, বলো এটা জেড না ডেল জেড, দেখি কেমন বলতে পারো। পরপর দুটি উজ্জ্বল অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, ভাই মধ্যবর্তী দূরত্ব বললে কেন্দ্রের দূরত্ব বুঝবো। পরপর দুটি উজ্জ্বল অন্ধকার, ভালো করে দেখো, পরপর, আমি কিন্তু পরপর দুটি উজ্জ্বল বলি নাই, আমি পরপর দুটি অন্ধকার বলি নাই, বলছি পরপর দুটি উজ্জ্বল অন্ধকার। তাহলে এই যে একটা উজ্জ্বল তারপরে অন্ধকার, ঠিক আছে, পরপর দুটি উজ্জ্বল অন্ধকার।
তাহলে পরপর দুটি উজ্জ্বল অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু, এই যেটা বা এটা জেড। পরপর একটি উজ্জ্বল ও একটি অন্ধকার বা পরপর দুইটি উজ্জ্বল অন্ধকার ডোরার, পরপর দুটি উজ্জ্বল অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব জেড। তাহলে এটা হবে জেড। তাহলে জেড ল্যামডা ডি বাই 2 আইছে। তো মান তো বের করছি 5.37 ইন্টু 10⁻⁻⁴ মিটার। ওকে, বলছে পরপর 6টি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পরপর 6টা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, পরপর 6টা, 1 2 3 4 5 6, পরপর 6টা। তাহলে পরপর 6টার মধ্যকার দূরত্ব দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ডেল জেড, এখান থেকে এই পর্যন্ত আর একটা ডেল জেড, এখান থেকে এই পর্যন্ত ডেল জেড, ডেল জেড, ডেল জেড। কয়টা ডেল জেড দেখো 1 2 3 4 5 6, পর পর 6টা, 1 2 1 2 3 4 5, 5 ডেল জেড, 5 ডেল জেড। তাহলে একটা শর্টকাট শিখাই দিতে পারে, পরপর এনটি উজ্জ্বল, উজ্জ্বল অথবা অন্ধকার, অথবা পরপর এনটি অন্ধকার ডোরার, ডোরার দূরত্ব, পরপর এনটি উজ্জ্বল অথবা পরপর এনটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 1 2 3 4 5, 5 ডেল জেড। 6টার জন্য 5টা, এনটার জন্য তাহলে কি হবে, এনটার জন্য হবে n-1 ডেল জেড, বুঝছো, n-1 ডেল জেড। পরপর এনটি, যেমন পরপর 6টার জন্য কয়টা হয়েছে 5টা, পরপর 3টা বললে দেখো 1 2 3, 3টা বললে ডেল জেড ডেল জেড 2 ডেল জেড, পরপর 1 2 3 4, 4টা বললে ডেল জেড ডেল জেড ডেল জেড 3 জেড ডেল জেড। ঠিক আছে, এটা বোর্ড এক্সামে ইউজ করা যাবে, হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমাদের বলছে 6টা, তাহলে আসলে ম্যাথ করি, 6 বিয়োগ 1 ডেল জেড, তাহলে 5 ডেল জেড মানে ল্যামডা ডি বাই এ। তাহলে 5 ল্যামডার মান, ল্যামডার মান কত ছিল ভাই দেখি, 3586, 3586 গুণ 10⁻⁻10, ডি এর মান 1.5, 1.5 ডিভাইডেড বাই এর মান, এর মান 0.5 মিলিমিটার, 0.5 ইন্টু 10⁻⁻3। তাহলে দেখো ডেল জেড তো এখানে বের করছি, এইটা ডেল জেড, এর সাথে 5 গুণ করে দিবা, 1.07 ইন্টু 10⁻³ তার সাথে 5 গুণ, 1.07 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 গুণ 5, তাহলে 5.35 ইন্টু 10⁻³ মিটার। শেষ। কি বুঝতে পারছো? ওকে, তো খুবই সহজ। কত নম্বর করলাম 3 না 4, এবার আসো 4 নম্বর। বলা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায়, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4500 অ্যাংস্ট্রম, আর চির হতে পর্দার দূরত্ব, চির হতে পর্দার দূরত্ব 1.2 মিটার, আর ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ হচ্ছে 0.000000 0.0005 মিলিমিটার, সরি মিটার,
0.005 মিটার, এটা হচ্ছে ডোরার প্রস্থ। তাহলে এক নম্বর কোশ্চেন হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব, উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। আর 2 নম্বর হচ্ছে পরীক্ষাটি, ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি 4/3 প্রতিসরাঙ্কের তরলে ঘটালে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তরলে ঘটালে ডোরার প্রস্থের কি রূপ পরিবর্তন হবে? ডোরার প্রস্থের কি রূপ পরিবর্তন হবে? ডোরার প্রস্থের কি রূপ পরিবর্তন হবে, কি অনুপাতে চেঞ্জ হবে বা মানও বা কত হবে? ডোরার প্রস্থ তো আমার উল্লেখ করাই আছে। ঠিক আছে, তাহলে চলো দেখি। দেখো কি দেওয়া আছে, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 4500 অ্যাংস্ট্রম, চির হতে পর্দার দূরত্ব ডি 1.2 মিটার, ডোরার প্রস্থ জেড 0.0005 মিটার, এটা দেওয়া আছে। তো হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডেল জেড হচ্ছে জেড এর দ্বিগুণ, তাহলে এটা 2 দিয়ে গুণ করলেই কাজ শেষ, এটা 2 দিয়ে গুণ করলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে এক নম্বর পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডেল জেড, তাহলে ল্যামডা ডি বাই এ, আর জেড হচ্ছে ল্যামডা ডি বাই টুয়াইস এ, তাহলে অতএব ল্যামডা ডি বাই এ সমান 2z, এটা হচ্ছে 2z, তাহলে 2 ইন্টু 0.0005, তাহলে 0.001, 0.001 এত মিটার। ডান হয়ে গেছে। প্রতিসরাঙ্ক নাকি প্রতিসরণাঙ্ক একই কথা, যা বুঝাইতে চাচ্ছ তুমি বুঝলে হইলো, আমি বুঝলে হইলো। এবার বলতেছে পরীক্ষাটি 4/3 প্রতিসরাঙ্কের তরলে ঘটালে ডোরার প্রস্থের কি রূপ পরিবর্তন হবে? ঠিক আছে, ডোরার প্রস্থের কি রূপ পরিবর্তন হবে পরীক্ষাটা যদি আমি 4/3 প্রতিসরাঙ্কের তরলে ঘটাই। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর, প্রথমে বায়ুতে ঘটছে, শূন্য মাধ্যমে। তো যখন শূন্য মাধ্যমে ঘটে তখন ডোরার প্রস্থ শূন্য মাধ্যমে ডোরার প্রস্থ জেড, এটাকে Z1 বললাম, ল্যামডা ডি ডিভাইডেড বাই টুয়াইস এ, তো এটা ল্যামডা 1। ঠিক আছে, ল্যামডা 1 ডি ডিভাইডেড বাই টুয়াইস এর সমীকরণ নম্বর 1 করে বুঝবা। বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1। এবার আমি পুরো সিস্টেমটাকে ইয়ং এর দ্বিচির পরীক্ষার পুরো জিনিসটাকে নিয়ে পানিতে ডুব দিছি। তাহলে পানিতে এত প্রতিসরাঙ্কের তরলে ঘটালে, তো 4/3 প্রতিসরাঙ্কের তরল মানে পানি আর কি। তো তরল মাধ্যমে Z2 ইকুয়াল টু ল্যামডা 2 ডিভাইডেড বাই টুয়াইস এ, ডি সেম থাকবে, 2a সেম থাকবে। ঠিক আছে, চির দ্বয়ের মধ্যকার দূরত্ব, চির হতে পর্দার দূরত্ব সবকিছু সেম থাকবে, শুধু কি চেঞ্জ করা হয়েছে? মাধ্যম চেঞ্জ করা হয়েছে। মাধ্যম চেঞ্জ করলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। তাই কারণ উপরে ল্যামডা 1 নিচে ল্যামডা 2। এবার এদেরকে একটু সুন্দর করে ভাগ করে দাও, Z1 বাই Z2, D2a কাটাকাটি, পড়ে থাকলো ল্যামডা 1 বাই ল্যামডা 2। Z1 এর মান হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে Z1 এর মান দেওয়া আছে। তাহলে বলছে Z2 কত হবে, আগে এটা বের করতে হবে। তো ল্যামডা 1 আর ল্যামডা 2 এর অনুপাতটা লাগবে। তাহলে শোনো, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই সূত্রটা আমাদের জানার কথা। 1 মিউ 2, মিউ মানে প্রতিসরাঙ্ক, বা এটা দিয়েও লেখা হয়। এটা হচ্ছে মিউ 2 ডিভাইডেড বাই মিউ 1, অর্থাৎ দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক দিয়ে যদি লিখি, এটা যদি আলোর বেগ দিয়ে লিখি, তাহলে বেগ হচ্ছে
1 μ2 মানে বেগ দিয়ে লিখলে c1/c2, বেগ দিয়ে লিখলে c1/c2, আর c = f ল্যামডা। তাহলে f λ1 কালার একই। আমি যে মনোক্রোম্যাটিক লাইট সোর্স দিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, মনোক্রোম্যাটিক একবর্ণী লাইট সোর্স, তাহলে একবর্ণী লাইট সোর্স আমি পানিতে যদি নিমজ্জিত করি পুরো সিস্টেমটাকে, আলোর বর্ণের তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ফ্রিকোয়েন্সি সেম থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, মাধ্যম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। প্রথমে করছিলাম শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমে, তারপরে তরল মাধ্যমে করতেছি, তাহলে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেছে? সরি, ফ্রিকোয়েন্সি বলছি, তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে f λ1 f λ2 এই হচ্ছে সূত্র। তাহলে এবার f কাটাকাটি, λ1/λ2, তাহলে দেখো μ2 ডিভাইডেড বাই μ1, এটা মানে λ1/λ2। তো নিয়ে এসে বসাও, এই দেখো λ1/λ2 মানে μ2/μ1। তাহলে z1 ডিভাইডেড বাই z2, λ1/λ2 মানে প্রতিসারাঙ্ক μ2 প্রতিসারাঙ্ক μ1। তাহলে দ্বিতীয় মাধ্যম μ2, প্রথম মাধ্যম μ1। তাকাও বোর্ডে তাকাও, দ্বিতীয় মাধ্যম হচ্ছে 4/3, 4/3 প্রতিসারাঙ্কের তরল, এটা μ2। আর প্রথম মাধ্যম হচ্ছে শূন্য মাধ্যম, তো শূন্য মাধ্যমের জন্য তো 1, তাহলে কি দাঁড়াইলো 4/3 দাঁড়াইলো। তাহলে z1/z2 এটা হচ্ছে 4/3, z1/z2 কত 4/3, তাহলে 4 ডিভাইডেড বাই 3, তাহলে ডোরার প্রস্থ কমবে না বাড়বে? কমে যাবে। z1 থেকে z2 4:3, আগে 4 একক থাকলে এখন হবে 3 একক, তাহলে 4:3 অনুপাতে কমে যাবে। কিন্তু আমাদের যদি মান বের করতে হয়, z2 এর মান বের করতে হয়, তাও আমরা পারবো কিভাবে? ঠিক আছে, আমাদের যদি বলে কি অনুপাতে কমে যাবে, তাহলে ভাই 4:3 অনুপাতে কমে যাবে, 4:3 অনুপাতে কমে যাবে। আমাদের যদি বলে কমে গিয়ে কত হবে, ডোরার প্রস্থের কি রূপ পরিবর্তন হবে, আমাদের যেহেতু আগে আগে ডোরার প্রস্থ দেওয়া ছিল, এই যে এটা আমাদের z1 দেওয়া ছিল, আমি z2 টাও বের করতে পারবো কত হবে। তাহলে 0.0005 ডিভাইডেড বাই z2 4/3। তাহলে অতএব z2 হবে, ডোরার প্রস্থ পানিতে নিমজ্জিত করলে z2 টা হবে 3 × 0.0005 ডিভাইডেড বাই 4। তাহলে 0.000375 এত মিটার পরিবর্তিত ডোরার প্রস্থ কমে যাবে এবং কমে গিয়ে এটা হবে। কি ক্লিয়ার? কমে যাবে এবং কমে গিয়ে এটা হবে, বোঝা গেছে? কি ছুটি ছুটি? কোনো ছুটি নেই ভাই। আমার একটা প্রশ্ন আছে, করো, প্রশ্ন করো। কি প্রশ্ন করো? কই তোমার প্রশ্ন কই গেল? চলে গেল আবার। ভাই যদি বলে 3 মিটার দূরে উজ্জ্বল নাকি অন্ধকার, তখন কিভাবে করব? দেখবো আমরা কিভাবে করব, আস্তে আস্তে আসবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে কি এখানে শেষ করব? এর কিন্তু আরো ম্যাথ আছে, তাহলে আরেকটা ক্লাস কিন্তু লাগবে ম্যাথের জন্য, এর ম্যাথের জন্য অনেক অনেক ম্যাথ আছে। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। তাহলে নেক্সট দিন আমরা ব্যতিচারে আরো অনেকগুলো ম্যাথ করব, কিন্তু বিশেষ করে একটা সুন্দর সুন্দর একটা টপিক পড়বো ব্যতিচারের, যেটা অ্যাডমিশনের জন্য দরকারি খুবই, বাট আমাদের বোর্ড পরীক্ষার জন্য দরকারি না, ওইটা কিন্তু আমরা পরের দিন করব। তাহলে পরের দিন ব্যতিচার শেষ, তারপরে অপবর্তন এবং সমাবর্তন করলে অধ্যায় শেষ। টাটা, ভালো থাকো।